এই যে মানুষটা এসেছিলেন সুনিতা উইলিয়ামস, ইনি কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নন। এই লেভেলের মানুষ, এই ধরনের মানুষ, এই স্তরের মানুষ এত নিচে নেমে আসতে পারে, এই মঞ্চে চলে এসছে ওই ছাত্রদের যুবদের জন্যে। মানে ভাবতে পারছেন আপনি, একজন নভোচর, একজন নাসার বিজ্ঞানী, যিনি মহাকাশে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং মহাকাশ বিজ্ঞানের যার অনেক অবদান হয়তো আমরা সামনের দিনে আরও জানবো, এবং তার কাজ এখনও চলছে, এত বড় একজন সায়েন্টিস্ট, মহাকাশ বিজ্ঞানী, তিনি কিনা যন্তর মন্তরে এসছেন। এটা কার লজ্জা? এটা জাতির লজ্জা। তো এরা কিন্তু বাংলাদেশ থেকে আসা সনাতন, তাই ওরা নিজেদেরকে সনাতনী করার জন্যই অসভ্যতাটা করছে। আমি বলছি ওদের ম্যাক্সিমামটা, খুব কম সংখ্যায় ভারতীয় থাকতে পারে, কিন্তু ওদের ম্যাক্সিমাম যারা সনাতনী এই গরু বাঁচাও, এটা করো সেটা করো, এইসব করে বেড়াচ্ছে, এই যারা এইসব এটা তো পরিষ্কার একটা অসভ্যতা, এটা তো জেহাদি কার্যকলাপ, এটা তো একটা মৌলবাদী কার্যকলাপ, হিন্দু মৌলবাদী, এটা তো হিন্দু মৌলবাদী। তো এই হিন্দু মৌলবাদী কার্যকলাপ যারা করে বেড়াচ্ছে, এরা কিন্তু ভালো করে খেয়াল করুন। আমি বলছি প্রত্যেককে দাঁড় করিয়ে দিন, এরা প্রত্যেকে বাংলাদেশ থেকে আসা, এদের শিকড় বাংলাদেশ। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে অনন্ত মহারাজকে নিয়ে। আমরা এর আগে দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিজেপি সভাপতি, তিনি রীতিমতো সুভাষচন্দ্র বসুকে কীভাবে বিশ্রীভাবে তিনি কথা বলেছেন তার এগেনস্টে। আমরা দেখলাম গতকাল অনন্ত মহারাজ তিনি শুরু করে দিলেন কি যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি আজাদ হিন্দ ফৌজ গঠনই করেননি এবং সেটা নাকি ব্রিটিশদের, সেইটা নিয়ে তিনি মিসইউজ করেছেন, দালালি করেছেন, এই সমস্ত বক্তব্য তিনি কালকে বলছেন। কি বলবেন? মানে এই নিয়ে বিজেপির সাংসদ অনন্ত মহারাজও বিজেপির সাংসদ, এটা খুব মজার ব্যাপার। আমি ওনাকে জানি না, যাই হোক ওটা বলায় ওনাকে পরিচিত হলো। তো উনি ঠিকই আছে, উনি একজন মহারাজ মানুষ, নেতাজিকে না জানাটাই স্বাভাবিক, কারণ নেতাজি মহারাজ তো হননি। মহারাজের ছদ্মবেশে বা সাধুর ছদ্মবেশে বা ত্যাগের ছদ্মবেশে তিনি দেশ ছেড়েছিলেন, দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। ফলে প্রকৃত ত্যাগ কী সেটা নেতাজি জানেন। গেরুয়া বসন পরা বা নিজেকে সাধু বলা বা এই ধরনের কোনো তকমা দিয়ে তিনি ত্যাগের দিকে যাননি। তো ত্যাগের সংজ্ঞাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে একটু আলাদা। এই আপনি যে মহারাজের নাম বললেন, এই মহারাজ ছাড়া, তো এই মহারাজের কাছে যেটা ত্যাগ সেটা নেতাজির কাছে অবশ্যই নয়। তো সেখান থেকে উনি নেতাজি সম্বন্ধে যেটা বলেছেন, এটা ওনার দিক থেকে উনি ঠিকই বলেছেন, কারণ ওনার যতটা জ্ঞান, যতটা বোঝা উচিত, যেভাবে ওনার জানা উচিত, উনি ওনাকে জাস্ট বহিঃপ্রকাশ করেছেন ওটার মাধ্যমে, যে নেতাজি ওটা তৈরি করেননি। এই ধরনের কথা বলার মধ্যে দিয়ে নিজেকে ছোট করা ছাড়া কিছু না। এই ধরনের জিনিসের উত্তর কম দেওয়াই ভালো। না বলছি এটা কি মানে ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো বলা হচ্ছে? হ্যাঁ 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 এদের আসলে ইচ্ছা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসটাকে একটু মুছে দিয়ে একটা নোংরা ইতিহাসকে ভারতবর্ষকে নতুন করে জানানো। এই যে গৌরবময় ভারতবর্ষের ইতিহাসটা, ভারতের যে গৌরব মানে উজ্জ্বল ইতিহাস বাংলার, তাতে যে বিরাট একটা ডেডিকেশন, একটা বিরাট বড় ত্যাগ ভারতবর্ষের মধ্যে বাংলারই একটা বিরাট ব্যাপার। বাংলাতে প্রচুর মনীষী, প্রচুর স্বাধীনতা যোদ্ধা, মানে আমরা এই ধরনের মানুষকে প্রচুরভাবে দেখেছি। ভারতবর্ষে ইন্সপায়ার হওয়ার মতো মানুষ বাংলাতে প্রচুর। তো আজকে এটা বোধহয় মানে বলা হয় না, সেটা হচ্ছে আমাদের এই শ্যামাপ্রসাদ, যাকে বলা হয় যে উনি নাকি বাংলার জন্য লড়াই করেছিলেন। আসলে সত্যি কথা বলতে এনারাই নিজেরাই জানেন না, উনি বাবা খেদিয়ে দেওয়ার পরে উনি কাশ্মীর চলে গেছিলেন এটা করতে। তাহলে বাংলা বাঁচাতে উনি কাশ্মীর গেছিলেন। তো উনি কিন্তু আরএসএস বলুন আর এই বিজেপি দলই বলুন, এগুলো করেছে কিন্তু কাশ্মীর থেকে। তো ওনার সাথে বাংলার কোনো টাচ নেই, উনি বাংলার সাথে সেভাবে কোনো দিন ছিলেন না। তো যেহেতু ওরে কাশ্মীরি মানে ঘরানাকে পছন্দ করে, বাইরের ঘরানাকে পছন্দ করে, বাংলার গৌরবকে তো এরা নোংরা করবেই। কারণ সে কারণে আজকে আমি বারবার দেখতে পাচ্ছি কেউ একজন নজরুলকে খারাপ কথা বলছে, জানেন, নজরুলকে খারাপ কথা বলছে, এরা নেতাজিকে খারাপ কথা বলছে, এরা গান্ধীজিকে কালো কাপড় পরাচ্ছে, গান্ধীজির ঘাড়ে উঠে যাচ্ছে। ভিডিও দেখবেন, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এগুলোতে কোনো অ্যাক্টিভিটি নেই। এটা কোন রাষ্ট্র? রাষ্ট্র তো মানে এক্ষুনি বোধহয় রাষ্ট্রপতি শাসনের দরকার। এটা কিন্তু সত্যি কথা। মানে গান্ধীজি হচ্ছেন জাতির পিতা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমরা কিছুদিন আগে বাংলাদেশকে দেখেছি, কিন্তু বাংলাদেশ কিন্তু ওই মৌলবাদদের যে বিরাট উৎপীড়ন, সেই উৎপীড়নে কিন্তু বাংলাদেশ মৌলবাদকে স্বীকার করেনি। পরে কিন্তু মৌলবাদের সরকার হয়নি,
তা এইটা এরা কেন বুঝতে পারছে না? বাংলাদেশ ইন্ডিয়াকে গালাগালি দিয়েছিল ওখানকার মৌলবাদীরা, তো দিয়ে তারা কি খুব প্রফিট করতে পেরেছে? সরকার করতে পেরেছে? পারেনি। কিন্তু এরাও কিন্তু পারবে না, এরাও সরকার যতটুকু আছে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কিন্তু ওই যে মৌলবাদটা, এটা তো এই নেশাটা তো এদেরকে তো ইমিডিয়েট আটকানো দরকার। রাষ্ট্র একটা একদম রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত সারা দেশে, যে নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, আজকে মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, এদেরকে নিয়ে কথা বলে কি করে মানুষ? আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন, বিশ্বগুরু এখন দেশ চালাচ্ছে। আরে গুরু টুরু গুলো তো হচ্ছে না বলেই তো রাষ্ট্রপতি শাসনের দরকার। এবার প্রবলেমটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত ঢুকে গেছে। এখন সর্ষের থেকে ভূত ঝাড়াতে গেলে একটা অন্য ব্যবস্থা দরকার। কিন্তু এটা ঠিক, ভারতবর্ষে এখন সত্যি ইমিডিয়েট মূলত ওয়েস্ট বেঙ্গলে আমার যেটা মনে হয় রাষ্ট্রপতি শাসনের দরকার। ওই যে গুন্ডা দমন আইন ফাইন বলছে না, ওসব কিচ্ছু না, পুরো এই বিধানসভা ফোয়া বন্ধ করে দিয়ে একদম রাষ্ট্রপতি শাসন করে দেওয়া উচিত। বিধানসভায় কী হচ্ছে এটা? বিধানসভায় কী হচ্ছে আপনি বলুন না? বিধানসভা প্রতিদিন একবার করে মানে একটা সম্প্রদায়কে গালাগালি দেওয়া হচ্ছে, ওদিকে মন্দিরে দলিত, আদিবাসী বা এ সম্প্রদায়ের মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে ফেসবুকে আমি দেখেছি সেটা। তাহলে এরা কি হিন্দুত্বের কথা বলে? এটা কিন্তু একদম সত্যি। আমি বলছি, পশ্চিমবাংলায় যারা হিন্দু হিন্দু করে বেশি চেঁচায়, যারা হিন্দুত্ব সনাতনী করে চেঁচায়, ভালো করে দেখবেন ওদের বাবা নয় ঠাকুরদাদা নয় ঠাকুরদাদার বাবা, কেউ একজন বাংলাদেশ থেকে এসছে। ওদের গোড়া ভারতীয় নয়। যারা ভারতীয় গোড়ার হিন্দু তারা কিন্তু হিন্দু হিন্দু করে চেঁচায় না। তো এরা কিন্তু বাংলাদেশ থেকে আসা সনাতন, তাই ওরা নিজেদেরকে সনাতনী করার জন্যই অসভ্যতাটা করছে। আমি বলছি ওদের ম্যাক্সিমামটা, খুব কম সংখ্যায় ভারতীয় থাকতে পারে, কিন্তু ওদের ম্যাক্সিমাম যারা সনাতনী এই গরু মাচাও, এটা করো সেটা করো, এইসব করে বেড়াচ্ছে, এই যারা এইসব এটা তো পরিষ্কার একটা অসভ্যতা। এটা তো জেহাদি কার্যকলাপ, এটা তো একটা মৌলবাদী কার্যকলাপ। হিন্দু মৌলবাদী, এটা তো হিন্দু মৌলবাদী। তো এই হিন্দু মৌলবাদী কার্যকলাপ যারা করে বেড়াচ্ছে, এরা কিন্তু ভালো করে খেয়াল করুন। আমি বলছি প্রত্যেককে দাঁড় করিয়ে দিন, এরা প্রত্যেকে বাংলাদেশ থেকে আসা, এদের শিকড় বাংলাদেশে আছে। বাংলাদেশ থেকে খেদিয়ে আসার পরে এখানে এসে এখন সনাতন করে নিজেরা সনাতন করার চেষ্টা করে যাচ্ছে। প্রকৃত সনাতন যে তাকে সনাতন বলতে হয় না, প্রকৃত হিন্দু যে তাকে হিন্দু বলতে হয় না, তার হিন্দুত্ব রক্ষা করতে হয় না, কারণ সে জানে আমি হিন্দু, আমি নিজে একজন হিন্দু। আমাকে বারবার বলতে হয় না আমি হিন্দু, আমি সনাতন। আমার বাড়িতে মৎস্য হয়, আমার বাড়িতে অষ্টম প্রহর হয়, আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমাকে বারবার বলতে হয় না আমি হিন্দু। আমাকে লাল টিপ পড়তে হয় না কপালে, গেরুয়া টিপ পড়তে হয় না। তো এই অ্যাকচুয়ালি যারা সনাতনী করছে, আমি আবার বলছি এরা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসা হিন্দু। তাহলে এরা কেরাম হিন্দু আপনারা ভাবুন। এরা যে দেশে যায় সেই দেশের খায়। আমি বলছি বামফ্রন্ট আমলে এই হিন্দুগুলোই এসে বামফ্রন্টের নেতা হয়েছিল। ওরা এসেই আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে বেশি, ওরা এসে সুবিধা নিয়েছে বেশি। ওরা ওখান থেকে সব বেচে কিনে আসে, এখানে এসে প্রথমে সনাতনীর নাম করে ভোটার কার্ড আধার কার্ডগুলো করে পঞ্চায়েত মেম্বার হয়, প্রধান হয়, তারপর মুখ্যমন্ত্রী হয়। ওদের নেচারে আছে, ইতিহাস তাই বলছে, ওরা সেই হিন্দু। আর একটা অন্য প্রসঙ্গে আসছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতকাল আমুল একটা কোম্পানি, যে কোম্পানিটা পশ্চিমবঙ্গে নাকি আসবে, এবং মুখ্যমন্ত্রী জেনে বলেছে না জেনে বলেছে জানি না, মুখ্যমন্ত্রী বলছেন এটা গুজরাটের কোম্পানি, অ্যাকচুয়ালি এটা কর্ণাটকের কোম্পানি। তো বিষয় হচ্ছে যে আগের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম বহু মিথ্যা কথা বলতে, অনেক রকমের উল্টোপাল্টা বলতো, মানুষের ওজন কত সেই নিয়েও অনেক রকম গবেষণার কথা বলতো, কবিতা বলতো। তো এই মুখ্যমন্ত্রীর কী হলো, হঠাৎ করে মিথ্যে কথা বলছেন কেন? মানে যেটা কর্ণাটকের কোম্পানি সেটা কর্ণাটকের বলতে অসুবিধে কোথায়, গুজরাট বলতে হবে কেন? না, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তাঁর ভুল বলার কারণ হচ্ছে তাঁকে মানে রাজ্যের মানুষ বলেছিলেন যে ইনি হালকা পাগল আছেন, ইনি একটু মানে এ টাইপ মানুষ, তো উনি ভুল বলতেন। আসলে উনি নিজের মতন বকতেন। আর এর প্রবলেমটা হলো এ নিজের মতো একটাও কথা বলতে পারে না। তো ফলে ইনি যখন কোনো প্রেস কনফারেন্সে পড়বে বা কোনো প্রেস যাবে, আমার মনে হয় এনাকে আগে থেকে বলে দেওয়া উচিত যে আপনাকে ওপর থেকে কী কী নির্দেশ আছে বলুন, তার উপরে কোশ্চেন করছি। তাহলে দেখবেন ওনার বলতে সুবিধে হবে। কারণ ওপর থেকে যা না বলে দেবে উনি তা বলতেও পারবেন না, করতেও পারবেন না। তো ফলে ওনাকে ওপরের লিঙ্ক বাদে কোনো প্রশ্ন করলে সেটা ভুল হবে। ওনার ভুল হওয়ার কারণটা হচ্ছে এটা।
আর আগের যিনি ভুলটা করেছেন তার ভুলটা হচ্ছে তিনি কিছুটা হাইলাইট হওয়ার জন্য 1000 কেজির বাচ্চা দেখিয়েছেন আমাদেরকে, এরকম অনেক মিথ্যে টিথ্যে বলেছেন বা ভুল বলেছেন বা হঠাৎ করে একটা কথা বলা, এটা উনি একটা চটকদারি ব্যাপার করতেন বাজারে। আর এনার ব্যাপারটা হচ্ছে ইনি এটা জড়ো সড়ে পড়ে যান, এই আমাকে তো অমিতবাবু বলে দেয়নি, আমি কি বলবো, তাহলে গুজরাটি বলি, ও ভারতবর্ষের যেখানে যাই হোক গুজরাটি হয় বোধ হয়, নালি অমিতদা যদি আমারে বকে, ঠিক আছে, অমিতদার সঙ্গে তো বলে নেয়নি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থাকতে হবে। তো এখানে আমার উচিত, আমার অনুরোধ মিডিয়া ভাইদের কাছে, আপনারা এনার কাছে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নেবেন যে আপনার কী কী বিষয়ে কনসার্ন আছে, সেইগুলো বলুন, আমরা তার উপরে কোশ্চেন করছি, তাহলে ওনার বলতে সুবিধা হবে। আর আপনারা এর ওপরেই কোশ্চেন করবেন, দেখবেন ওনাকে প্রশ্ন করুন হিন্দু ঠিক আছে তো, উনি বলবে হ্যাঁ, দেখবেন ওই প্রশ্নগুলোর উত্তর ভালো দিচ্ছে। আপনি একটু ঘুরিয়ে প্রশ্ন করবেন, বলতে পারবেন। আজকে জিজ্ঞেস করছিল সোনাম অংশুর কথা, এই তো সজলদাকে দেখলাম, আমাদের খুব প্রিয় সজলদা, সজলদা কত সহজে বলে দিলেন, মাধ্যমিকে কত তো মরে, নিট কী করে মরে, মানে মাধ্যমিক আর নিটের ব্যাপারটাই বোঝে না, এটা খুব পরিষ্কার হয়ে। একদিন জানতাম সজলদার জামা প্যান্ট পরা থেকে, যিনি বোধহয় হেভি এডুকেটেড, হেভি শিক্ষিত লোক, সজলদাকে এই প্রথম বুঝলাম যে জামা প্যান্ট পরা হলেও, ইনফিন করে জিন্স প্যান্ট পরলেও বয়সটা হয়েছে, দাদার বয়সটা হয়ে যাচ্ছে, যতই আর জামা পরে জিন্স প্যান্ট পরুন না কেন, শিক্ষা দীক্ষার মোটামুটি গোড়া শেষ হয়ে গেছে, এরপরে গোড়া কেটে যাচ্ছে আর কি, আর পারবেন না ওনারা। তো এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, তো এনাদেরকে প্রশ্ন করলে ওরা ভুলভালই প্রশ্ন দেবে, এটা ভুল উত্তর না, এরকম 1000টা ভুল উত্তর আসছে। আর কেউ বলছে আরে কত ভুল বলবো, 4 তারিখ থেকে তো ভুল বলতে বলতে আসছে, এটা প্রত্যেকে ভুল বলছে। তো অগ্নিমিত্রা পাল কী বলছেন, উনি একটাও ঠিক বলছেন, উনিও কি একটা ঠিক বলছেন, উনি নন্দনে যাচ্ছেন ফুটবল খেলা দেখতে, মানে নীল সাদা জামা পরে যাকে তাড়ানোর জন্য ওনার এত আন্দোলন, উনি সেই নীল সাদা জামা পরে নিজেরও ক্ষতি করলেন, সেই দেশটারও ক্ষতি করলেন, মানে সবাই মিলে একসাথে নীল সাদা পড়েছে, মানে ভেতরে যে ওদের এতটা নীল সাদা ছিল, এটা কিন্তু কালকে পরিষ্কার হয়ে গেছে, ওদের ভেতরটা কিন্তু পুরোটাই নীল সাদা, বাইরে যে গেরুয়া কালারটা দেখেন, এটা জল দিয়ে ধুতে পারলেই কিন্তু ভেতরটা পুরো নীল সাদায় জন্ম এদের প্রত্যেকের জন্ম নীল সাদায়, ঠিক আছে, শুধু বাইরেটা গেরুয়া মেখে আছে। তো এরকম একটা ক্ষতি করলেন, সেই দেশটারও ক্ষতি করলেন, মানে সবাই মিলে একসাথে নীল সাদা পড়েছে, মানে ভেতরে যে ওদের এতটা নীল সাদা ছিল, এটা কিন্তু কালকে পরিষ্কার হয়ে গেছে, ওদের ভেতরটা কিন্তু পুরোটাই নীল সাদা, বাইরে যে গেরুয়া কালারটা দেখেন, এটা জল দিয়ে ধুতে পারলেই কিন্তু ভেতরটা পুরো নীল সাদায় জন্ম এদের প্রত্যেকের জন্ম নীল সাদায়, ঠিক আছে, শুধু বাইরেটা গেরুয়া মেখে আছে। তো এরকম একটা মিথ্যের জায়গায় দাঁড়িয়ে এরা যে সব মিথ্যে বলবে, এটাই স্বাভাবিক, আর প্রত্যেকটা কাজই তো মিথ্যে, যা প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যে, তো এরা কী করে সত্যি বলবে, এরা কোনোদিনই আর সত্যি বলতে পারবে, শুভেন্দুবাবু কী করে সত্যি বলবে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে দিল্লিতে আজকে দেখলাম যে যুব সমাজের যে ভিড় এবং যেভাবে আন্দোলনে নেমেছেন, আমরা প্রথমে ভেবেছিলাম যে সোনাম ওয়াংচুককে যদি তুলে নিয়ে চলে যাওয়া হয় হাসপাতালে, তার লোক সংখ্যা কমে যাবে, ওখানে ভিড়ই হবে না। আর এই জিনিসটা পুরো উল্টো হয়ে গেল, এবং দিল্লি হাইকোর্টে অর্ডার ছিল যে ওনার সুস্থতাকে দেখার জন্য, এইটা অর্ডার ছিল না যে ওনাকে জোর জবরদস্তি ওনার বিরুদ্ধে গিয়ে তুলে নিয়ে যাওয়া। তো এই জায়গাটা কিভাবে দেখছেন, মানে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে আগামী দিন? যা আপনি বাংলায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল, যা আপনি বাংলায় দেখছেন জোর জবরদস্তি, বাংলায় জোর জবরদস্তি চলছে না। আপনাকে আজকে বলে রাখি, রথে নেজাটে একটা রথ, এত বড় এত উঁচু রথ বেরিয়েছে, যাতে কারেন্টের তার ছিঁড়ে গিয়ে 1 না 3 জন অসুস্থ এবং বিরাট ইনজিওর্ড হয়েছেন। তো আমার প্রশ্ন, যেখানে দুর্গাপুজোর ঠাকুর 15 ফুট বানাতে বলা হয়েছে, যেখানে অন্য যে কোনো ধর্মের র্যালি, তাদের সাউন্ড সব কিছুকে নিয়ন্ত্রণ করা হয়েছে, এরকম একটা এনভায়রনমেন্টে দাঁড়িয়ে এত বড় রথ কার রাইটে বেরিয়েছিল নেজাটে? কে বের করেছিল? কার পারমিশন ছিল? ইলেকট্রিকের তারটা কেটে গেছিল, তার দায় কার? তো এটা শুধু একটা ছোট জায়গা নয়, এরকম 1000 জায়গায় 1000টা ঘটেছে। এবং আপনি সব জায়গায় রথে দেখবেন জগন্নাথ দেব মাঝের থাকায় 3 তলায় আর 2 জন করে রামভক্ত, মানে আমি বুঝতে পারছি না, মানে জগন্নাথ দেব তিনি রথের মাঝের থাকায় আর সবার ওপরের থাকায় 2 জন 3 জন করে ওই রাম ভক্তরা রয়েছেন, আর সেই রথের এতটাই উচ্চতা যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে, লোক অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাওয়ার মতো পজিশন তৈরি হচ্ছে। তো এই রাইটটা কে দিল? এটা ঔদ্ধত্যতা নয়? তো এই ঔদ্ধত্যতার যে মানে ঔদ্ধত্যতার তো একটা সীমা আছে। যেভাবে গরু কাটা বন্ধ, এমএলএকে আমরা দেখেননি যে গাড়ির মাথায় উঠে যাচ্ছে, গিয়ে গরু নামাচ্ছে,
ঔদ্ধত্যতা নয়? ঔদ্ধত্যতা নয়? 7 দিন রেড রোড আটকানো ঔদ্ধত্যতা নয়? হঠাৎ করে জোর করে গুন্ডা দমন বিল আনা ঔদ্ধত্যতা নয়? ঔদ্ধত্যতা নয় কি? তো এই যে সারা রাষ্ট্র জুড়ে যে ঔদ্ধত্যতা হচ্ছে, তার তো একটা প্রতিফলন হবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি জানেন কি না জানি না, যন্তর মন্তরের হাওয়া আমাদের বীরভূম বাঁকুড়া হয়ে কলকাতায় এসে গেছে। যন্তর মন্তরের হাওয়া দিল্লি হয়ে, বীরভূম বাঁকুড়া হয়ে, রাজস্থান হয়ে, পাঞ্জাব হয়ে কলকাতার মাটি স্পর্শ করে ফেলেছে। তো বিজেপি সরকার বুঝতে পারছে কি হতে চলেছে, কি হচ্ছে। তো এটা যুব সমাজের প্রতিফলন নয়, এটা একটা জাতির প্রতিফলন। এরা জাতিকে ডিস্ট্রয় করতে চাইছে। তো আপনি দেখছেন না, একরকে একর গাছ কেটে ফেলা হচ্ছে। আবার গাছ পোলার জন্য এমএলএ গুলো আছে, এরা সেজে গুজে কি করে এই অনুষ্ঠানটা করে। আসুন মাকে গাছ দিই বলে আমাদেরই এমএলএ, আমাদের এমএলএ মাকে গাছ দান করছি। আচ্ছা, যার নিজের সরকার কয়েকশো একর গাছ কেটে ফেলছে, সেখানে হাজার হাজার মানুষ গাছকে জড়িয়ে দড়িয়ে কাঁদছে, আন্দোলন করছে, একখানা গাছ বিলি করছে। মানে এটা কি হচ্ছে দাদা? এই যে ঔদ্ধত্যতা, এটা তো শেষ হবে। তো ওই শেষের শুরুটা যন্তর মন্তর থেকে শুরু হলো। ভাবতে পারেন আপনি, আমার জীবনে, আমার জীবদ্দশায় এই প্রথম দেখা কোনো নভোচর মহাকাশচারী যিনি যন্তর মন্তরে এসছেন। এটা আমার কাছে অবাক। মানে দেশের কতটা খারাপ অবস্থা হলে, একটা আন্দোলনের মাত্রা কোথায় পৌঁছলে, কোনো রাজনৈতিক নেতা সে যার যা নাম বলুন, সব কিছুকে আমি উপেক্ষা করছি। এই যে মানুষটা এসেছিলেন সুনিতা উইলিয়ামস, ইনি কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নন। এই লেভেলের মানুষ, এই ধরনের মানুষ, এই স্তরের মানুষ এত নিচে নেমে আসতে পারে, এই মঞ্চে চলে এসছে ওই ছাত্রদের, যুবদের জন্যে। মানে ভাবতে পারছেন আপনি, একজন নভোচর, একজন নাসার বিজ্ঞানী, যিনি মহাকাশে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং মহাকাশ বিজ্ঞানের যার অনেক অবদান হয়তো আমরা সামনের দিনে আরও জানবো, এবং তার কাজ এখনও চলছে। এত বড় একজন সায়েন্টিস্ট, মহাকাশ বিজ্ঞানী, তিনি কিনা যন্তর মন্তরে এসছেন। এটা কার লজ্জা? এটা জাতির লজ্জা, এটাই দেশটার লজ্জা। যেখানে নাসার 100টা লোক ইস্তফা দিল, 100টা সায়েন্টিস্ট ইস্তফা দিল, একজন মহাকাশচারী যন্তর মন্তরে এলেন। আর কি দরকার? আর কি সরকারের বসা দরকার? এই সরকারের আর কি বসার দরকার? না তাড়িয়ে দেওয়ার দরকার? ওদের একা একা জামা প্যান্ট পরে, একা একা তালা চাবি মেরে যে যার অফিসে চাবি রেখে চলে যাওয়া উচিত। এরপরে আর রাখা উচিত না। কোনো সুস্থ মানুষ হলে অন্তত থাকবে না।